আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটা ক্লাসে আপনাদের স্বাগত। আজকে আমি 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা করব। বাজেট প্রতিটা চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ক্লাসটি বেশি বেশি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেলে যারা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বলি যে 2025-26 অর্থ বছরে যে বাজেটটা পাস করা হয়েছে সেটা 54তম দেশের বাজেট এবং অন্তর্বর্তীকালীন 55তম বাজেট। অন্তর্বর্তীকালীন বাজেট 55তম কেন? যে 1996 সালে যে বাজেট করা হয়েছিল সেটা অন্তর্বর্তীকালীন বাজেট ধরা হয়। ঠিক আছে, এই জন্য 55তম অন্তর্বর্তীকালীন বাজেট ধরা হয়। এই বাজেটটা পাশ করেছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সালেউদ্দিন সালেউদ্দিন আহমেদ তিনি অর্থ উপদেষ্টা। এইটা ঘোষণা করা হয়েছে 2 জুন এই 2025 সালে এবং এটা গৃহীত হয় 22 জুন। তাহলে 2025 সালে এটা গৃহীত হয় এবং কার্যকর হয় 1 জুলাই 2025 সালে। তাহলে বাজেট 54তম অন্তর্বর্তীকালীন 55তম সালেউদ্দিন আহমেদ এই বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা এবং এই বাজেট ঘোষণা করা হয়েছে 2 জুন এবং 22 জুন এটা গৃহীত হয়েছে এবং কার্যকর হয়েছে 1 জুলাই। এই তথ্যগুলো মনে রাখবেন। এবার আমি বাজেটের আকার বলবো। বাজেট ছিল 7,90,000 কোটি টাকা। 7,90,000 কোটি টাকা বাজেটের আকার ছিল। তো একটা টপিক আপনারা, একটা বিষয় আপনারা মনে রাখবেন যে এই একমাত্র বাজেট যে বাজেট বিগত বছরের চেয়ে কমায় আনা হয়েছে। বিগত বছরে যত বাজেট ছিল সব বাজেটগুলো বিগত বছরের চেয়ে পরের বছর বাজেট আরো বাড়ানো হয়, কিন্তু এই একমাত্র বাজেট যেটা বাড়ানোর থেকে কমানো হয়েছে। তো কোন বাজেট? এটা 54তম বাজেট। তো এই বাজেটের আকার ছিল 7,90,000 কোটি টাকা। তো বাজেটের পরিচালন ব্যয় ছিল, ব্যয় ধরা হয়েছে দেশের যে পরিচালন ব্যয়, এই পরিচালন ব্যয় ধরা হয়েছে 5,35,000 5,35,317 কোটি টাকা। 317 কোটি টাকা। 5,35,317 কোটি টাকা পরিচালন ব্যয় এবং উন্নয়ন ব্যয় হয়েছে ধরা হয়েছে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 2,45,000 তিনশো 609 কোটি টাকা। 2,45,609 কোটি টাকা এটা উন্নয়ন ব্যয় ধরা হয়েছে। এই তথ্যগুলোই তো জিডিপি জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছে 5.5%। তাহলে জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছে 5.5%। মুদ্রাস্ফীতি 6.5%। মুদ্রাস্ফীতি কত? 6.5% ধরা হয়েছে। হ্যাঁ, এগুলো মনে রাখবেন। আর আরও কিছু প্রশ্ন করা হয়, যে প্রশ্নগুলো জানা আপনাদের জরুরি, যে সবচেয়ে বেশি বরাদ্দকৃত খাত, সবচেয়ে বেশি সর্বোচ্চ বরাদ্দকৃত খাত ছিল জনপ্রশাসন। সবচেয়ে বরাদ্দকৃত খাত ছিল জনপ্রশাসন। দ্বিতীয় শিক্ষা ও প্রযুক্তি এবং তৃতীয় যে ব্যয় ধরা হয়েছে সেটা হচ্ছে পরিবহন খাত। পরিবহন ও যোগাযোগ খাতে তৃতীয় সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে, বাজেট পাস করা হয়েছে। হ্যাঁ, এগুলো মনে রাখবেন। আরো কিছু তথ্য, যে তথ্যগুলো থেকে প্রচুর প্রশ্ন করা হয়, যে করমুক্ত আয় সীমা, যে কে কার কত আয় থাকলে কাকে কত টাকা আয় টাকা থাকলে তাকে কর দিতে হবে। তো সাধারণ আমরা যে সাধারণ, তাদের যদি টাকা থাকে 3,75,000 তাহলে তাকে কর দিতে হবে। 3,75,000
যে টাকা থাকে তাহলে তাকে কর দিতে হবে। এরপর মহিলা কিংবা 65 ঊর্ধ্ব যারা, মহিলা কিংবা 65 ঊর্ধ্ব যারা, তাদের কর সীমা 4 লাখ টাকা। 4 লাখ টাকা তার যদি থাকে তাহলে তাকে কর দিতে হবে বা সে করের আওতায় পড়বে। এরপর প্রতিবন্ধী, প্রতিবন্ধী যারা, তারা কিংবা উভয় লিঙ্গ যারা, তাদের দিতে হবে 4,75,000। 4,75,000 টাকা যদি তার থাকে, প্রতিবন্ধী কিংবা যারা উভয় লিঙ্গ আছে তার। এরপর আছে মুক্তিযোদ্ধা। যারা মুক্তিযোদ্ধা তাদের করের কর দিতে হবে 5 লাখ টাকা থাকলে। 5 লাখ টাকা নিচে থাকলে মুক্তিযোদ্ধাদের কোনো কর দিতে হবে না। যদি 5 লাখ টাকার বেশি থাকে তাহলে মুক্তিযোদ্ধাদের কর দিতে হবে। তাহলে সাধারণ জনগণ যারা 3,75,000 টাকা থাকলে তারা টাকার বেশি থাকলে তাদের কর দিতে হবে। মহিলা কিংবা 65 ঊর্ধ্ব যারা, তাদের 4 লাখ টাকা থাকলে তাদের বেশি থাকলে তাদের কর দিতে হবে। প্রতিবন্ধী যারা, তাদের 4,75,000 এবং উভয় লিঙ্গ যারা, হিজড়া যারা, তাদের 4,75,000 এবং যারা মুক্তিযোদ্ধা কিংবা যুদ্ধাহত তাদের 5 লাখ টাকার বেশি থাকলে তারা তাদের কর দিতে হবে। আশা করি বাজেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে পেরেছি। ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আপনাদের সামনে আসবে। সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজে যদি আপনার ভিডিওটা দেখেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।